দ্রব্য সম্পর্কে মতামত, কাদের মতামত? আমার মতামত নয়, যে সকল পাশ্চাত্য দার্শনিক আছে তাদের মতামত। তাহলে পাশ্চাত্য দার্শনিক কারা আছে তাদেরকে তো আমাকে জানতে হবে পাশ্চাত্য দার্শনিক কারা। দেখো প্রথমেই হচ্ছে দ্রব্য সম্পর্কে বিভিন্ন দার্শনিকদের মতামত। মতামত এইটাই হচ্ছে মেন পার্ট, সিলেবাসের মধ্যে আছে। হয়েছে? দেখো এর মধ্যে কে কে আছে? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বাকলে, হিউম। এই 6 পর্যন্ত আমাদের সিলেবাস। আমাদের থার্ড সেমিস্টারের এই যে 6টা আছে, এই 6টা হচ্ছে আমাদের কি সিলেবাস। এই সিলেবাসের মধ্যে এছাড়াও প্লেটো, অ্যারিস্টটল এবং কান্টকেও আমাদেরকে পড়তে হবে। কিন্তু আজকে আমরা কাকে কাকে আলোচনা, দেখো এখানে সমস্ত ছবিগুলো দেওয়া আছে। যেমন আছে ধরো প্লেটো আছে, এই যেমন ধরো অ্যারিস্টটল আছে, ঠিক আছে, সুন্দর লোকটা কই, কান্ট আছে, স্পিনোজা আছে, ব্রাকলে আছে, হিউম আছে, লক আছে, এরকম করে নামগুলো আছে। আমরা পরে পাবো, আমাদের যখন আবার পরে পেজে যাব, প্রত্যেক বাবার মতগুলো যখন পড়বো সেই কোণে বাবার কি দেওয়া থাকবে, ছবিগুলো দেওয়া থাকবে, অর্থাৎ দার্শনিকের ছবিগুলো দেওয়া থাকবে। তাহলে এই যে টোটাল যে 9টা দার্শনিক, এই 9টা দার্শনিক হচ্ছে মেন পাশ্চাত্য দর্শনের আলোচনার বিষয় সব দিক থেকে, শুধু দ্রব্য বলে নয়, জ্ঞান উৎপত্তি সম্পর্কে বলো, কার্যকারণ সম্পর্কে বলো, নীতিতত্ত্ব সম্পর্কে বলো, এরাই হচ্ছে প্রধান। তাহলে এই 9 জনকে যদি আমরা ভালো করে আলোচনা করি, এদের মতামতগুলো যদি ভালো করে জানি, তাহলে পরীক্ষায় 100% এখান থেকে সব কি পাবো, কমন পাবো। এবার দেখো এই দার্শনিকদের মধ্যে আবার কি আছে বলতো, নাম আছে। নাম মানে এরা কি ধরনের দার্শনিক। দেখবে যেমন ভারতীয় দর্শনের সমস্ত সম্প্রদায়কে দুটো ভাগ করেছিলাম, একটা ছিল আস্তিক আর একটা কি ছিল নাস্তিক। পাশ্চাত্য দর্শনে কিন্তু এই সমস্ত যে 9টা দার্শনিক আছে, এই 9টা দার্শনিকের আবার কি আছে, ভাগ আছে। সেই ভাগের মধ্যে কে কে, কাউকে কাউকে বলা হবে বুদ্ধিবাদী, আর কাউকে কাউকে বলা হবে অভিজ্ঞতাবাদী, আবার কাউকে বলা হবে বিচারবাদী। তাহলে কি কি বললাম, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ আর কি বিচারবাদ। তাহলে দ্রব্য সম্পর্কে এদের মতামত জানার আগে আমাদের কি জানা দরকার, এরা কোন ক্যাটাগরির দার্শনিক, সেই ক্যাটাগরিটাকে খুঁজে বের করতে হবে। আগে ওই ক্লাসটা তো আমরা জানি। দেখো জ্ঞান উৎপত্তি মানে কি, জ্ঞান মানে হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে যথার্থ কিছু জানার নাম হচ্ছে জ্ঞান। তাহলে এই জ্ঞান উৎপত্তি সম্পর্কে আগে দেখবো এই 9 জনকে কে কোন পাঠের মধ্যে পড়ছে। যেমন ভারতীয় দর্শন কি ছিল, যারা ঈশ্বরে, যারা বেদকে স্বীকার করে তারা হচ্ছে আস্তিক, আর যারা বেদকে স্বীকার করেন তারা কি নাস্তিক। তাহলে এদের তো একটা কিছু ভাগ আছে, সেই ভাগটাকে কেন্দ্র করে কাউকে বলা হবে বুদ্ধিবাদী আর কাউকে কি বলা হবে অভিজ্ঞতাবাদী। তাহলে দ্রব্য কি, এদের মত জানার আগে এদের পরিচয়টা তো জেনে নি, যে কে বুদ্ধিবাদী এবং কেন বুদ্ধিবাদী, কে অভিজ্ঞতাবাদী কেন অভিজ্ঞতাবাদী, কে বিচারবাদী কেন বিচারবাদী, সেই ক্লাসটা আগে জানবো, তারপরে তো ওদের মতগুলো আমরা পড়বো দ্রব্য সম্পর্কে। তাহলে আজকে পড়বো আমরা ডেকার্ট, স্পিনোজা আর কাকে পড়বো, লাইবনিজ। ডেকার্ট, স্পিনোজা আর লাইবনিজ। এর আগে আমাদেরকে যেতে হবে এবং জানতে হবে কে কে বুদ্ধিবাদী এবং কে কে অভিজ্ঞতাবাদী, এই ক্লাসটা আমাদের আগে জানা দরকার। এই যে প্রথমেই বললাম, যেটা বলেছি সেটা আছে কি আছে, জ্ঞান উৎপত্তি সম্পর্কে মতবাদ। তাহলে জ্ঞান উৎপত্তি সম্পর্কে মতবাদের প্রথমেই কি এলো, বুদ্ধিবাদ বা বুদ্ধিবাদী বলতে পারি। তারপর কি আসছে অভিজ্ঞতাবাদ, তাই তো, তাহলে অভিজ্ঞতাবাদী। তারপরে কি আসছে বিচারবাদ বা বিচারবাদী। আমরা পড়বো, সব পড়বো, কাকে বুদ্ধিবাদ বলবো, কাকে অভিজ্ঞতাবাদ বলবো, কাকে বিচারবাদ বলবো। দেখো বুদ্ধিবাদীদের মধ্যে কে থাকছে, ডেকার্ট, তারপর কে থাকছে স্পিনোজা, তারপর কে থাকছে লাইবনিজ, তারপর কে থাকছে প্লেটো, তারপর কে থাকছে অ্যারিস্টটল, তারপর কে থাকছে কান্ট। এরা হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক। বিচারবাদীদের পরে আসছি, কারণ আগে দুজন ফাইট করবে তবে তো বিচার আসবে। তারপরে অভিজ্ঞতাবাদীদের মধ্যে প্রথমে কি হলো, লক, তারপর কে আসছে ব্রাকলে, তারপর কে আসছে হিউম। লক, বাকলে, হিউম। এবার দেখো এই যে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ, এই বুদ্ধি এবং অভিজ্ঞতাবাদীরা যখন কোনো একটা বিষয় নিয়ে যখন তর্ক বিতর্ক করবে, যখন কোনো সমস্যার সমাধান হবে না, তখন একজন আসবে, তার নাম কি আছে, বিচারবাদী। তাহলে বিচারবাদী দার্শনিক কে রয়েছে, কান্ট। এক কথায় পুরো নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। এবার আমাদেরকে প্রত্যেকবারে জানতে হবে বিচারবাদ কি, বুদ্ধিবাদ কি, বিচারবাদ কি আর অভিজ্ঞতাবাদ কি। এই জিনিসটা আমাদেরকে ভালো করে এখানে এক্সপ্লেন করতে হবে। হয়েছে? আমি আমার মতো করে দেখো পিটিটি রেডি রেখেছি। যদি পড়তে পড়তে কারো কোনো ডাউট হয় আমাকে বলবে। আমি বারবার একই কথা কিন্তু রিপিট করব, একটা কথা বারবার রিপিট করবো। তাহলে প্রথম ক্লাস কি ছিল, দ্রব্য। যদি কারো কেউ যদি না এসে থাকো, গ্রুপে দেওয়া আছে, ভিডিও দেখে নেবে। দ্রব্যের প্রকারভেদ কোনো বাবার মত নয়, কিন্তু পুরো সমগ্র পাশ্চাত্য দর্শনের ক্লাস করা আছে 3 প্রকার। এই 3 প্রকার দ্রব্যের মধ্যে কে কটা স্বীকার করেছে, কার কি উক্তি আছে না আছে, এইগুলো পড়ার জন্য আজকের ক্লাস হচ্ছে দার্শনিকদের মত। মানে দ্রব্য সম্পর্কে পাশ্চাত্য যে দার্শনিক তাদের কি মত, সেই মত পড়তে গিয়ে আমাদেরকে জ্ঞান বিষয়টা জানতে হচ্ছে। সেই জ্ঞানের মধ্যে কি কি থাকছে, বুদ্ধিবাদ, বিচারবাদ আর কি অভিজ্ঞতাবাদ। এখন প্রশ্ন হলো বুদ্ধিবাদ কি। দেখো এখন প্রশ্ন করেছি যে বুদ্ধিবাদ কি, আরেকটা প্রশ্ন ছিল অভিজ্ঞতাবাদ কি, আরেকটা হচ্ছে বিচারবাদ কি। একে আমরা পরে দেখবো। তাহলে আগে বুদ্ধি কি আর অভিজ্ঞতাবাদ কি, এই বিষয়টা আমরা বুঝি। তাহলে বুদ্ধিকে ইংরেজিতে কি বলে, বলো, বলে না ছেলেটা খুব বুদ্ধি, কি বলে বলো, ইন্টেলিজেন্ট, তাই তো। অভিজ্ঞতাকে ইংরেজি কি বলে, এক্সপিরিয়েন্স, পূর্ব জ্ঞান। তাহলে এই বুদ্ধি আর অভিজ্ঞতা, দেখো বুদ্ধিবাদ বুদ্ধি জায়গায় ঠিক আছে, অভিজ্ঞতাবাদ অভিজ্ঞতা, ব্যাগগুলো করে লিখতে হবে না কিছু।
বুদ্ধিবাদীরা বুদ্ধি জায়গায় ঠিক আছে, অভিজ্ঞতাবাদীরা অভিজ্ঞতা জায়গায় ঠিক আছে। কেমন ঠিক আছে আমি বলি, যেমন আস্তিক এবং নাস্তিক দর্শনে যে বলেছে আমি ঈশ্বরে বিশ্বাস করি তার যুক্তিটাও ঠিক আছে, আর যে বলেছে আমি ঈশ্বরকে বিশ্বাস করি না তার যুক্তিটাও কি আছে, ঠিক আছে। যদি তাই হতো তাহলে 4 ভাগ দর্শন আমাদের সিলেবাসে কি আসতোই না, কারণ 4 ভাগ যে যুক্তি দিয়েছে যে ঈশ্বর নাই ওটাও ঠিক মেনে নিতে হবে, কারণ তুমি দেখাতে পারবে না এটা ঈশ্বর। আবার যারা বলেছে ঈশ্বর আছে তাদের যুক্তিটা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা সবাই কি ঈশ্বরে বিশ্বাসী। তাহলে সেম এখানেও আছে যে বুদ্ধি কি, দেখো আমরা যখন কোনো অঙ্ক করি, মনে করো সাপোজ কথা লাগে বলছি যে আমাদের হয়তো দেখা গেল যে এরকম একটা অঙ্ক দিয়েছে, তাহলে এইরকম যদি একটা আমাদেরকে অঙ্ক দেয়, তাহলে এই অঙ্কটা করতে গেলেই তুমি বুঝতে পারবে যে এর ফলাফল বের করতে গেলে শুধু বুদ্ধি যথেষ্ট নয়, আবার শুধু অভিজ্ঞতা যথেষ্ট নয়, বুদ্ধি এবং অভিজ্ঞতা দুজনকে লাগবে। ভালো করে দেখো, প্রথমেই দেখো অভিজ্ঞতার দিকে চলে যাই। অভিজ্ঞতা কি? 6 এবং 5-এর গুণফল। আচ্ছা আমরা 5 ঘরের নাম তো মুখস্থ করেছি তো। এক্সপিরিয়েন্স কাকে বলে? পূর্ব জ্ঞান, তাই তো, পূর্বে থাকতে হবে, তাহলে সেটাই তো অভিজ্ঞতা। 6-এর নামটাও জানা আছে, 5-এর ঘরের নামটাও আমার জানা আছে, তাহলে আমার যদি প্রথমেই অভিজ্ঞতা না থাকে, 5-এর ঘরের নামটাই যদি আমার জানা না থাকে, আমি বুদ্ধি নিয়ে ধুয়ে খাবো? আমি জানি ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়, একটা রুল আছে, 3টে ঘর আছে, একটা লাইন গেল, আবার একটা কি জানি তো, এইটার নাম হচ্ছে কি বুদ্ধি, সিস্টেমটার নাম কি আছে বুদ্ধি। তার জন্য কি লাগবে? প্রথমেই কি লাগবে? অভিজ্ঞতা লাগবে, কারণ আমার 6 5 30 আমার নামটা জানা থাকবে তবেই তো না, 30 শূন্য হাতে কি থাকবে 3, এইভাবে শিখেছি তো। তারা আবার 5 3 কি আছে, এই 6 4 24, 24 3 কত হয় 7। এইভাবে যে আমরা ক্যালকুলেশনগুলো করছি, তাহলে প্রত্যেকবারে যে গুণগুলো করছি এই গুণগুলো কি বুদ্ধি না অভিজ্ঞতা? অভিজ্ঞতা। তারপরে টোটাল একটা ফলাফল তো কিছু বেরোবে ক্যালকুলেশন করে। এই যে মাঝের বিষয়টা, তাহলে এই মাঝের বিষয়টা কি ছিল? এই মাঝের বিষয়টা কি ছিল? বুদ্ধি। যে তোমার বুদ্ধি না থাকে তুমি করবে কি করে? তাহলে এই ফলাফলটা মানে কার্যটায় যেতে গেলে কি কি লাগছে? অভিজ্ঞতাও লাগছে, আবার কি লাগছে? বুদ্ধিও লাগছে। তাহলে যে কোনো জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে শুধু বুদ্ধি যথেষ্ট নয়, আবার যে কোনো জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতাই যথেষ্ট নয়। তখন এরা দুজন যখন ফাইট করবে, কে কে? বুদ্ধিবাদ আর কে? অভিজ্ঞতাবাদ যখন ফাইট করবে, তখন একজন বেরিয়ে আসবে, তার নাম কি? বিচারবাদ। তার নাম কি? কান্ট। এবার কারি মনে মনে প্রশ্ন রাখতে পারে, স্যার আপনি এখানে বিচারবাদী কান্ট বলেছেন, আবার এখানেও বিচারবাদী কি লিখেছেন? কান্ট, তাই তো? আমাকে বলো, আমরা ভারতবর্ষে বসবাস করি, আমাদের দেশে যে সমস্ত জজরা থাকে, জজ বুঝো তো, বিচারক, প্রধান বিচারক, তাহলে সেই বিচারক যিনি বিচার করেন তিনি কি রূপে বিচারণ করেন? কি রূপে? শুধুমাত্র নিরপেক্ষ রূপে বিচার করেন, করে তো? যতক্ষণ চেয়ারে বসে থাকেন ততক্ষণ কি রূপে করেন? নিরপেক্ষ রূপে। না দোষীর কথা ভাববে না নির্দোষীর কথা ভাববে, যেটা যুক্তিসম্মত হবে সেটারই কি করবে? আলোচনা করবে। আচ্ছা যে লোকটা চেয়ারে বসে আছে, মনে করো সাপোজ কথা লাগে বলছি, ভারতে হিন্দু মুসলমান দ্বন্দ্ব লেগেছে, এই যেমন দিল্লিতে যেমন চলছে, যে একটা কি করেছে না, ওই হোলি খেলতে গিয়ে কোনো একটা সনাতন ধর্মে হিন্দু ধর্মের ছেলেকে মুসলিমদের কিছু জন মেরে দিয়েছে, তাহলে এর বিচার হবে কি হবে না? যখন বিচার হবে, যে জজ বসে থাকবে, তাহলে সেই জজ যখন বিচার করবে, না দেখবে কে দোষী না দেখবে নির্দোষী, সে শুধু কি করবে? যুক্তি দেখবে, ও নিজের মতো করবে না, উকিল একটা যদি ও একটা উকিল যুক্তি দেবে, এইভাবে যুক্তি দেখে তারপরে কি হবে? চিন্তা ভাবনা করা হবে, আচ্ছা এটাকে এইভাবে করা হোক। তাহলে আমাকে বলো, যে ব্যক্তি বসে আছে তার নিজস্ব তো একটা ধর্ম আছে, সে হয় হিন্দু আর না হলে কি মুসলিম, হবে কি হবে না? হবে তো। সেম কান্ট বিচারবাদী হলেও প্রকৃতপক্ষে কি দার্শনিক? বুদ্ধিবাদী দার্শনিক। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যদি পরীক্ষা আসে বিচারবাদী বুদ্ধিবাদী দার্শনিক হলেন লক, বাকলে, হিউম, কান্ট, তোমরা পরীক্ষা ছেড়ে চলে আসবে, কি বলবে? কান্ট তো বিচারবাদী ছিল, পৈন্যটা মনে ভুল আছে, কি জানতে হবে তো? তাহলে আমি জানাবো তবে তো তুমি জানবে। তাহলে এই দিক থেকে আমরা বলতে পারি কান্ট কি বুদ্ধিবাদী। কিন্তু কান্ট আবার কি, আবার যদি এরকম প্রশ্ন আসে যে বিচারবাদী দার্শনিক হলেন ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ, কান্ট, তখন কি হবে? কান্ট হবে। কিন্তু কান্ট বুদ্ধিবাদী প্লাস কি বিচারবাদী, সেটা যেমন প্রশ্ন তেমন কি থাকবে উত্তর। বইয়ে এত খুলে মেলে বলা থাকবে না, শুধুমাত্র ওই লেখাই থাকবে, কিছুই বুঝতে পারবে না। আচ্ছা বুদ্ধি নিয়ে কারো কোনো সমস্যা আছে? বুদ্ধি মানে লজিক জ্ঞান। কি জ্ঞান? লজিক জ্ঞান। যদি কেউ আমাকে, দেখো আমরা মানুষ তো, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান শ্রেণীর মধ্যে আমরাই পড়ি, আর কেউ পড়ে না। একমাত্র বুদ্ধিরূপে প্রথমে মানুষকে ধরা হয়। তাই বলে আমি বলছি না, যেমন কুকুরেরও বুদ্ধি আছে, গরুরও বুদ্ধি, সবারই কম বেশি বুদ্ধি আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট মানের যদি কেউ হয় তাহলে সে কে? মানুষ। তাহলে এই বুদ্ধিকে যাচাইকরণ করবো কি করে আমরা? এই যেমন আমি ধরো তোমাদেরকে এখানে পড়াতে এসেছি, তাহলে আমার যদি কোনো কারণবশত বুদ্ধি না থাকে তাহলে পড়াবো কি করে? এই যে টোটাল যে পিপিটিটা তৈরি করেছি, এটা কি? এটা আমার অভিজ্ঞতা না বুদ্ধি? আমি তো জীবনে করিনি কোনোদিন। এইটা যে ভবিষ্যৎ সম্পর্কে জানলাম, এইটা এরকম করলে এটা এরকম হবে, এটা সুন্দর হবে, এটার নাম কি? এটার নাম হচ্ছে কি? বুদ্ধি। তুমি নতুন কিছু একটা আবিষ্কার করলে, তোমাকে কেউ কোনোদিন হয়তো দেখা গেল যে এই ধরনের গুণটা শিখায়নি, হতে পারে কোনো ব্যক্তি আছে যে এই গুণটা কোনোদিন শিখেনি, হতেই পারে, না হওয়ার কি আছে?
কিন্তু তুমি এই ধরনের কি করেছো, গুণ করেছো। তাহলে সেই এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতাটা কে কাজে লাগিয়ে এখানে তুমি তোমার বুদ্ধির মাধ্যমে কি বের করলে, ফলাফলটাকে বের করলে। এটা হচ্ছে কি বুদ্ধি। অভিজ্ঞতা বিষয়ে নতুন করে কিছু বলা দরকার নাই, পূর্বস্মৃতি বা পূর্ব জ্ঞান সেটা না বুঝে। তাহলে আমরা কি দেখলাম, বুদ্ধি দেখলাম, অভিজ্ঞতা দেখলাম, আর কি দেখলাম, বিচারবাদ। এবারে আমাদেরকে জানতে হবে যে বুদ্ধিবাদ কাকে বলে, অভিজ্ঞতাবাদ কাকে বলে, আর বিচারবাদ কাকে বলে। পরীক্ষা আসতে পারে, অনেকটা লাইন তুলে দিল, দিয়ে বলা হয় একে বলা হয় বুদ্ধিবাদী, অভিজ্ঞতাবাদী, আর কি বিচারবাদী। তাহলে যেসব পাশ্চাত্য দর্শনে যে সকল দার্শনিক, আবার রিপিট করছি, পাশ্চাত্য দর্শনে যে সকল দার্শনিক মনে করেন বুদ্ধি একমাত্র জ্ঞান লাভের উৎস, কি বললাম, বুদ্ধি একমাত্র জ্ঞান লাভের উৎস, তাদের সেই মতবাদ কি নামে পরিচিত, স্বাভাবিক ব্যাপার, সে তো বুদ্ধির কথাই বলবে না। সেম অভিজ্ঞতাবাদ কাকে বলে, পাশ্চাত্য দর্শনে যে সকল দার্শনিক মনে করেন জ্ঞান লাভের একমাত্র উৎস হচ্ছে কি, অভিজ্ঞতা, তাকে বলা হচ্ছে অভিজ্ঞতাবাদী। তাহলে বুদ্ধিবাদী দার্শনিক রূপে কে কে আছে, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, প্লেটো, অ্যারিস্টটল, কান্ট। অভিজ্ঞতাবাদী কে কে রয়েছে, লক, ব্রাকলে, হিউম। কিন্তু যে কোনো ক্ষেত্রে শুধু বুদ্ধি নয়, শুধু অভিজ্ঞতা নয়, বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোকে লাগবে, তার নাম হচ্ছে বিচারবাদ। তাহলে বিচারবাদ কাকে বলে, তাহলে পাশ্চাত্য দর্শনের যে মতবাদে বলা হয় যে কোনো জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে শুধু বুদ্ধি যথেষ্ট নয় এবং শুধু অভিজ্ঞতাই যথেষ্ট নয়, জ্ঞান উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়ের প্রয়োজন হয়, তাকে কি বলা হয়, তাকে বলা হয় বিচারবাদ। হলো কি? তাহলে এই ভিডিওটা গুরুত্ব আছে না নাই? এই যে আমি পড়ে দিলাম, মাথা থেকে ঢুকবে, এই যে সংজ্ঞাগুলো বড় বড় সংজ্ঞা বলা মাথায় ঢুকবে না তো, চলে যা না ইউটিউবে, বারবার দেখ, দেখে দেখে কি কর, নোটটা কর না, হয়ে গেল তো, কাহিনী শেষ। তাহলে প্রথমেই কি দেখেছিলাম, দার্শনিকদের নামগুলো, সেই দার্শনিক 9 জন দার্শনিকের কি দেখলাম ভাগ, তাদেরকে কোন ক্যাটাগরির মধ্যে ফেলা হয় সেগুলো আমরা জানলাম। এরপর আমরা চলে যাব প্রত্যেকটার পার্ট পার্ট করে। যেমন আমাদের টোটাল সিলেবাসে কি আছে, ডেকার্ট, স্পিনোজা, আর কি আছে, লাইবনিজ, আর এইদিকে আছে কি লক, ব্রাকলে, আর কি আছে, হিউম। তাহলে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, মানে ওনারা দ্রব্য সম্পর্কে কি কি বলেছেন। যেমন হচ্ছে ডেকার্টের মতে দ্রব্য কি আমরা জানবো, ডেকার্টের কয়টি দ্রব্য স্বীকার করছে সেটা আমরা জানবো, ডেকার্ট আর দ্রব্য সম্পর্কে কি কি নামে পরিচিত। তারপরে আমরা জানবো ডেকার্টের ছবি, ডেকার্টকে তো চিনতে হবে, পরীক্ষায় আসতেই পারে, ছবি দিয়ে দিতেই পারে, এটি কার ছবি তোমার জানা দরকার, অবশ্যই না জানার কি আছে, তোমাকে জানতে হবে যেহেতু ওদের ছবি আছে। তারপরে ডেকার্টের কতগুলো কি উক্তি, সংজ্ঞা, কটা দ্রব্য স্বীকার করেছে, তার ছবি জানবো, সে কি কি নামে পরিচিত, আর কতগুলো কি উক্তি, যেটা আমরা আগে নোটে লিখেছি তো, ওইগুলো শুধু যেগুলো খাতায় লেখা আছে সেগুলো আমরা কি করবো, বোর্ড ওয়ার্কের মাধ্যমে সুন্দর করে দেখবো। বলো, কার কোনো ডাউট থাকলে বলো। সেম কাকে জানবো, স্পিনোজাকে, অতগুলো ফর্মেট জানবো, সংজ্ঞা। হ্যাঁ, আরেকটা জানতে হবে আমাদেরকে, ডেকার্ট কোন গ্রন্থে দ্রব্যের ব্যাখ্যা করেছেন, সেই গ্রন্থটার নাম কি, এটাও একটা প্রশ্ন। তাহলে আজকের ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিসের জন্য, ফাইনাল পরীক্ষার প্রশ্ন এবং উত্তরের জন্য। কোন গ্রন্থে কটা দ্রব্য স্বীকার করেছে, সেই দ্রব্যের আবার কি কি ভাগ আছে, তারপরে কতগুলো উক্তি আছে, ঠিক আছে, উনি কি কি নামে পরিচিত। পরীক্ষা আসতে পারে দ্বৈতবাদী দার্শনিক হলেন, যে নাম দিল, তুমি কি করে বুঝবে দ্বৈতবাদীকে। অহং সর্বস্ববাদী কাকে বলা হয়, তুমি কি করে জানবে। এই যেমন কাকে বিচারবাদী বলা হয়, কাকে আধুনিক বা বুদ্ধিবাদের, আধুনিক দর্শনের জনক বলা হয়, কাকে বুদ্ধিবাদের জনক বলা হয়, কাকে অভিজ্ঞতাবাদের জনক বলা হয়, তুমি কি করে জানবে। যেমন আমি প্রথমেই যে নামগুলো রেখেছি মুখস্থ করার জন্য, তাহলে বুদ্ধিবাদের জনককে, আধুনিক পাশ্চাত্য দর্শনের বুদ্ধিবাদের জনক হচ্ছে ডেকার্ট। এই প্লেটো এবং অ্যারিস্টটল এরা কিন্তু আধুনিক দার্শনিক নয়, হ্যাঁ, এরা হচ্ছে মধ্যবর্তী পর্যায়ে, মধ্যযুগ। টোটাল পাশ্চাত্য দর্শনকে 3টে যুগে ভাগ করা আছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আর কি আধুনিক যুগ। আধুনিক যুগ আমরাও পড়ি, যে দর্শন পড়ে এবং যে দর্শন পড়ায় তারা সকলেই কি দার্শনিক। তাহলে তুমিও দার্শনিক, আমিও দার্শনিক, এবং যে ভবিষ্যতে পড়বে তারাও কি দার্শনিক। তাহলে আমরা কি দার্শনিক, আধুনিক দার্শনিক। আধুনিকের মধ্যে কে কে থাকছে, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, আর কে কান্ট, এইদিকে লক, বাকলে, হিউম। মধ্যযুগের মধ্যে কে বলছে, প্লেটো, আর কে বলছে, অ্যারিস্টটল পড়ছে। আরও আছে প্রাচীন যুগে, যেমন আছে থ্যালিস, হেরাক্লিটাস, অ্যানাক্সিমান্ডার, অ্যানাক্সিমেনিস, এসব অনেক নাম আছে, আমি অত ডিটেলস যাচ্ছি না। যদি তোমরা কখনো কলেজে পড়ো, যদি অনার্স নিয়ে পড়ো বা মেজর মাইনর রাখো, তখন তোমাদেরকে এগুলো বিস্তারিত পড়তে হবে। দার্শনিক বুদ্ধিবাদের জনক কে হলো, ডেকার্ট। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কে হলো, লক। আর বিচারবাদের কে হলো, কান্ট। 3টে প্রশ্ন পেয়ে গেলাম, চিনতে পারছো, ঠিক বটে তো, ওই লোকটাই বটে তো। দেখো তাহলে এর নাম কি, প্রথমেই বলেছি, দেখো এর কি লেখা আছে, একটা একটা করে আমরা পড়বো। আধুনিক দর্শনের জনক রেনে ডেকার্টের মতে দ্রব্য, তাই তো, এটাই তো আমাদের টপিক, ডেকার্টের মতে দ্রব্য। তাহলে উনি কি দার্শনিক, একটু আগে আলোচনা করা হলো তো, তাহলে কোনোদিন ভুলবে না, ডেকার্ট হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক, এবং উনি বুদ্ধিবাদের কি জনক, বুদ্ধিবাদের
জনক, আধুনিক দার্শনিক রূপে। এরপর চলে আসছে দ্রব্যের কি সংজ্ঞা। এদিকে দ্রব্যের সংজ্ঞা মানে উনি দ্রব্য কাকে বলে সেই সংজ্ঞা দিয়েছে। প্রত্যেকটা দার্শনিক নিজের মতো করে কি দেবে, সংজ্ঞা দেবে। সবার ক্ষেত্রে দ্রব্য তো সমান নয়, কেউ একটা স্বীকার করেছে, কেউ দুটো স্বীকার করেছে, কেউ তিনটে স্বীকার করেছে, কেউ একটাও স্বীকার করে নেই, কেউ আবার বলেছে দ্রব্য অনেক। তাহলে তাকে যে অনেক বলবে তাকেও সংজ্ঞা দিতে হবে, যে দ্রব্য একটা বলবে তাকেও সংজ্ঞা দিতে হবে, যে বলবে বহু তাকেও সংজ্ঞা দিতে হবে। তাহলে এই দার্শনিকটার মতে দ্রব্য কটা আছে, তিনটে। কি কি? প্রথমে উনি দ্রব্যকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে সাপেক্ষ দ্রব্য আর কি নিরপেক্ষ দ্রব্য, তাই তো? তাহলে সাপেক্ষ দ্রব্যের কি কি আছে, আত্মা বা মন আর কি জড়দ্রব্য। আর নিরপেক্ষ দ্রব্য কাকে রেখেছেন, ঈশ্বরকে রেখেছেন। ঈশ্বর কি, জড়দ্রব্য কি, আত্মা বা মন কি, ভিডিও আছে না নাই? যতবার মন যাবে ততবার ব্যাখ্যা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে একদম। তাহলে এখানে আর আমাকে ওটা নিয়ে আলোচনা করার দরকার নেই। বেশ, এবার উনি যখন বলেছেন দ্রব্য তিন প্রকার, সব মানলাম, সাপেক্ষ দ্রব্য, নিরপেক্ষ দ্রব্য, আত্মা মন জড়দ্রব্য ঈশ্বর। তাহলে এর আগে আমাদেরকে বলুন দ্রব্য কি। কি প্রশ্ন করবো কি করবো না? আগে আপনি বলুন দ্রব্য কি, তারপরে প্রকারভেদ পরে জানবো। তখন উনি বলছেন যে এক নম্বর কি না, দ্রব্যের মধ্যে গুণ বা ধর্ম আশ্রিত হয়ে থাকে। তাহলে দ্রব্য বলতে উনি কি বুঝেন, সেই বস্তুটা যার মধ্যে কি থাকবে, গুণ বা কি থাকবে, ধর্ম আশ্রয় করে থাকবে। তাহলে আমাদেরকে জানতে হবে গুণ কি আর ধর্ম কি। গুণ কি তাও আলোচনা করতে লাগবে। একটা আপেলের ছবি এঁকেছিলাম, একদিকে লিখেছিলাম মুখ্য গুণ, আরেকদিকে লিখেছিলাম গৌণ গুণ। তো যে গুণগুলো ব্যক্তিভেদে অপরিবর্তনীয় তাকে মুখ্য গুণ বলে, আর যেগুলো ব্যক্তিভেদে পরিবর্তন সেগুলোকে কি বলে, গৌণ গুণ বলে। যদি ক্লাস না করে থাকো ঘরে গিয়ে সুন্দর করে আগে ভিডিওগুলো দেখবে, নাহলে এখানে এসে চুলকিয়ে যাবে। তাহলে কি বলছে, দ্রব্যের মধ্যে গুণ বা ধর্ম আশ্রিত হয়ে থাকে। আমি এইটাকে কি বলি, দ্রব্য। তাহলে দেখো গুণ কিভাবে আশ্রিত থাকে। আচ্ছা আমাকে বলো, লাল নীল সবুজ যে রঙগুলো আছে, কেউ শূন্য অবস্থায় থাকতে পারে? থাকে না তো। কোনো না কোনো দ্রব্যকে কি করেছে, আশ্রয় করেছে। সেটা জীব হতে পারে, কি হতে পারে, জড় হতে পারে। জীব হতে পারে আর জড় হতে পারে, কেউ শূন্য থাকতে পারে না। তাহলে এই যে রং যার মধ্যে রয়েছে, রূপ যার মধ্যে রয়েছে, রস যার মধ্যে রয়েছে, গন্ধ যার মধ্যে রয়েছে, স্বাদ যার মধ্যে রয়েছে, আমি তাকে কি ভাবি, দ্রব্য। কে বলছে বলো, ডেকার্ট বলছে। ধর্ম কি, ধর্মটা কোন ক্ষেত্রে আছে বলতো, আধ্যাত্মিক দ্রব্যের রূপে আছে। যেমন পাপ এবং পুণ্য, ভালো কাজ করলে আমরা আনন্দ পাই, খারাপ কাজ করলে আমরা মনে কি পাই, দুঃখ পাই। এটা কি, এটা আত্মার ধর্ম, ঈশ্বরের ধর্ম। তাহলে উনি দ্রব্য বলতে শুধু তো জড়দ্রব্যের কথা বলেননি, সমগ্র দ্রব্যের কথা। তাহলে সেইটাকে আমি দ্রব্য রূপে জানি, যার মধ্যে গুণ থাকবে আর যার মধ্যে কি থাকবে, ধর্ম থাকবে। হয়েছে, কিন্তু ধর্ম মানে ইসলাম এসব কিন্তু নয়, হ্যাঁ, বা হিন্দু এসব নয়। বেশ, আমাদের মন পছন্দ নেই। আবার একটা সংজ্ঞা দিন, আমি আবার খুঁজে বের করছি। বলছে বেশ ঠিক আছে, আরো খুলে বলছি। দ্রব্য হলো এমন এক সত্তাবান পদার্থ। সত্তাবান কি, দেখো দুটো বানান বলছি, একটা হচ্ছে দন্তের স তয়ে তয়ে আকার একটা সত্তা, আর একটা হচ্ছে তোমার দন্তের স তয়ে তয়ে বয়ে আকার একটা সত্তা। এই সত্তা মানে অস্তিত্ব থাকা, আর এই সত্তা মানে হচ্ছে আত্মা, যেটাকে উপলব্ধি করতে হয়। দুটো বানান আলাদা সম্পূর্ণ। তাহলে বলছে দ্রব্য হলো এমন এক সত্তাবান পদার্থ যার অস্তিত্ব নিজের বাইরে অন্য কিছুর উপর কি করে না, নির্ভর করে না। তাহলে আমি যে বস্তুটাকে ভাবছি যে হ্যাঁ এটা বস্তু বা দ্রব্য, সেটা সম্পূর্ণ কার উপর নির্ভর, ও নিজের উপরই কি নির্ভর। আমি ভাবলাম কি না ভাবলাম তাতে কি আছে না, এসে যায় না। যেমন তোমার বাইরে জুতোটা আছে, তুমি ভাবলেও জুতোটা আছে, না ভাবলেও কি আছে, জুতোটা আছে। তোমার ভাবনার উপর কি করে না, নির্ভর করে না। হয়েছে, বেশ। এরপর চলে যাবো। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা এই লাইনটা তুলে দিতে পারে, উক্তিটি কার, এই লাইনটা তুলে দিতে পারে, উক্তিটি কার। তারপরে প্রশ্ন আসতে পারে দ্রব্য কয় প্রকার ও কি কি। তো দ্রব্য হচ্ছে তিন প্রকার। কয় প্রকার, কার মতে, কার মতে পড়ছি, ডেকার্টের মতে। দ্রব্য কয় প্রকার পড়ছি, তিন প্রকার, আত্মা বা মন, জড়দ্রব্য, ঈশ্বর। এই তিনটে দ্রব্যকে আবার উনি কয় ভাগে ভাগ করেছেন, দুই ভাগে ভাগ করেছেন। কি কি, সাপেক্ষ দ্রব্য আর কি নিরপেক্ষ দ্রব্য। ক্লিয়ার হয়েছে? কি প্রশ্ন বটে দাও, প্রত্যেকটা প্রশ্ন বটে দাও। উনি কি দার্শনিক, এক নম্বর প্রশ্ন, বুদ্ধিবাদী দার্শনিক। বাবার ছবি দেখতে পাচ্ছি আমরা, ইন্টারনেটে গিয়ে সার্চ করলেও তোমরা পাবে, গুগলে সার্চ করলেও পাবে, চ্যাটজিপিটিতে সার্চ করলেও তোমরা পাবে যে এটা হচ্ছে আমাদের ডেকার্টের ছবি। বেশ, একটা প্রশ্ন এখানে গেল, এখানে একটা প্রশ্ন, একটা দুটো প্রশ্ন হলো। দ্রব্য কয় প্রকার কি কি, এটা একটা প্রশ্ন হলো। উনি টোটাল তিনটে দ্রব্যকে কয় ভাগে ভাগ করেছেন, এটা একটা প্রশ্ন হলো। তার মধ্যে সাপেক্ষ দ্রব্য কয় প্রকার কি কি, এটা একটা প্রশ্ন হলো। নিরপেক্ষ দ্রব্য কোনটাকে বলেছেন, এটা একটা প্রশ্ন হলো। এবার যদি পরীক্ষা আসে ঈশ্বর কি, মনে করে চলে এসেছে পরীক্ষায় যে ডেকার্টের মতে ঈশ্বর কি, তাহলে সেই ঈশ্বর যে আগে ভিডিও দিয়েছে ওই সংজ্ঞাটাই হচ্ছে ঈশ্বর। ঠিক আছে, সবার ক্ষেত্রে, কারণ উনি তো ঈশ্বরে বিশ্বাসী, তাহলে ওই ঈশ্বরেরই সংজ্ঞা হবে। এরপর চলে যাবো আমরা, উনি যে এই যে দ্রব্য সম্পর্কে যে যাবতীয় যা কিছু আলোচনা করেছেন দ্রব্য সম্পর্কে, সেটা কোন বই আছে? একটা বই আছে তো, হাওয়াতে তো উড়ে বেড়াচ্ছে না, কোন একটা বই আছে। আগের দিনকে কি ক্লাস করলাম যেন আমরা, ইতিহাস ছিল না, ইতিহাসে তো একটা বই ছিল, কাকে পড়েছিলাম আমরা, মার্কো পোলো, তাই তো? তাহলে মার্কো পোলো তার সমস্ত কথা কোন বইয়ে রেখেছিলেন, তাই তো? ওই যে বইয়ে যেমন ছিল ওর সমস্ত কথাবার্তা, সেই রকম উনিও দ্রব্য সম্পর্কে দুটো গ্রন্থ আছে ওর, দ্রব্য সম্পর্কে দুটো গ্রন্থ কি দেখো, রেনে ডেকার্ট তার দ্রব্য, সাবস্টেন্স, ইংরেজিতে এই দ্রব্যকে বলা হয় কি সাবস্টেন্স। এই সংক্রান্ত মতবাদটি মূলত মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি, যাতে তোমাদের উচ্চারণ করতে অসুবিধা না হয় যেন বাংলায় করে দিয়েছি। সঙ্গে ইংরেজিটাও কি করা আছে, লেখা আছে। পরীক্ষায় বাংলা এবং ইংরেজি আমি জানি না, ওই ইংরেজিটাও দেওয়া আছে, আবার কি বাংলাটাও দেওয়া আছে। পিডিএফ পেয়ে যাবে, ক্লাসের শেষে কি পেয়ে যাবে,
পিডিএফ পেয়ে যাবে। যদি পিডিএফটাও বারে বারে পড়ো তাহলেও তুমি কি পারবে, অনেক প্রশ্ন লিখতে পারবে। বেশ, তারপরে আরো একটা আছে এবং এবং দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি, এই গ্রন্থে বিস্তারিত আলোচনা কি করেছেন। একটা প্রশ্ন পেয়ে গেলাম, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে কি না, দ্য প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থটি কার লেখা, এটা তো মাথায় থাকতে হবে না। বা এরকম আসতে পারে মেডিটেশন অফ ফার্স্ট ফিলোসফি গ্রন্থটিতে বর্ণিত হয়েছে দ্রব্য সম্পর্কে, কার্যকারণ সম্পর্কে, অমুক সম্পর্কে, তমুক সম্পর্কে। তাহলে এর ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, দ্রব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। দেখো সব প্রশ্ন পড়ে কি নয়, কোনো বই পড়া দরকার নাই, আমি গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন হয় না। হবে কি করে, কারণ পুরো সিলেবাসটাকে তো তুলে রেখে দিয়েছি আমি, ওই তো বইয়ে সেই হাজার হাজার প্রশ্ন পড়া দরকার নেই, শুধু তোমাকে এই জিনিসটা। তাহলে ডেকার্টকে যদি আমরা পড়ে নিই, তাহলে এই যে পুরো যে পেজটা আমি দেখছি পিপিটির, যদি আমি স্ক্রিনশট করে মোবাইলে রেখে দিই, বাসে ট্রেনে যদি ঘুরতে যাই, আর যদি আমি একবার করে দেখি কই পড়া ভুলে যাও, তো আমি দেখি কেমন, কারণ আমি তো পড়িয়ে দিয়েছি। আবার তো এই ক্লাসগুলো ইউটিউবে থাকবে, চলে যাওয়ার একবার দেখি তো দাদা কিভাবে পড়িয়েছে, এখানে বুঝতে পারছি না, দেখ যতবার খুশি দেখ। তারপরে জেনে নিলাম, এরপর জেনে নেবো ডেকার্টের কিছু কি দ্রব্য সম্পর্কে বিখ্যাত উক্তি, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, তুলে দেবে তো বলবো উক্তিটা কার, ব্যাস পরিষ্কার পরিচ্ছন্ন ভাই একবার, এটা বেশি আসবে পরীক্ষায়। তাহলে জড়দ্রব্যে ধর্ম হলো বিস্তৃতি ও মনের ধর্ম হলো কি চেতনা। এইরকম আমি তিনটে দিয়েছি, মানে এই তিনটে আসবে কোনো মানে নাই, এরকম অসংখ্য আসতে পারে। দেখো উনি একটা মোটা গ্রন্থ, সেই গ্রন্থে কত কথা বলেছেন দ্রব্য সম্পর্কে, সেখান থেকে কোনটা তুলে দেবে সেটা আমরা জানি না, তবে সাজেশন স্বরূপ ঠিক ফাইনাল পরীক্ষার আগে আমরা কিছু বানিয়ে দিই, যেগুলো প্রতি বছর কি আসে পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, ওইগুলোই আসবে। 2 নম্বর, দ্রব্য হলো এমন এক সত্তা যা অস্তিত্বশীল থাকার জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, যেটা আমরা একটু উপরে বললাম। 3 নম্বর, ঈশ্বরই একমাত্র পরম দ্রব্য, কারণ তিনি সম্পূর্ণ স্বাধীন এবং স্বয়ংভূ মানে যে নিজেই নিজের কি কারণ, যাকে অন্য কিছু দ্বারা জানতে হয় না। আমি ভাবলেও ঈশ্বর আছে, না ভাবলেও কি ঈশ্বর আছে, সেই রূপেই দ্রব্য করা হয়েছে। তাহলে এই ছিল আপাতত কার ডেকার্ট, এবং ডেকার্টের সমস্ত কিছু বিস্তারিত আমাদের শর্ট প্রশ্ন ফাইনাল পরীক্ষার আসার মতো আলোচনা। এরপরে যার যদি কারোর কোনো বই থাকে, যে কোনো বই, মধুসূদনের কিনো, রায়ন মার্টিন কিনো, তারপরে শান্তিময় কার ফার্মার পড়ো, যে কোনো লেখকের তুমি পড়োগা, তুমি পড়লেই তোমার দেখবে জিনিসটা পুরো কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই লোকটাকে বলা হয় ঈশ্বর পাগলা দার্শনিক, মনে থাকবে, পরীক্ষায় আসবেই। কাকে ঈশ্বর পাগলা দার্শনিক বলা হয় লিখে নাও, যে তুফানদা বলেছে, স্পিনোজাকে। বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, জদ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, উক্তিটি কার নিচে আছে, জদ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, মানে ওর কাছে যে জদ্রব্য সেই ঈশ্বর, সেই আবার কি প্রকৃতি, সব কিছুই ওর মধ্যে কি ঈশ্বর। তাহলে একে সর্বেশ্ববাদ বলা হবে কি হবে না, সর্বেশ্ববাদ, যে সব কিছুতে কাকে খুঁজে পায়, ঈশ্বরকে খুঁজে, তাকে সর্বেশ্ববাদ বলা হয়। তাহলে এর কতগুলো নাম আছে, বেশ এক একে পড়বো। হ্যাঁ চলো, বোরিং লাগে নাই তো, তাহলে বলবে একটু নাগিন ডান্স লাগিয়ে দেবো আজ কি রাত। আধুনিক দার্শনিক স্পিনোজার মতে দ্রব্য, তাই তো, উনি কি দার্শনিক, বুদ্ধিবাদী দার্শনিক। বারবার রিপিট করছি আমি একটা কথা, তাহলে ওনাকে জিজ্ঞাসা করবো, বাবু বলেন তো আপনার মতে দ্রব্য কি, বলবে কি বলবে না, হ্যাঁ থাক না অসুবিধা নেই, ও এইটার জন্য বলছেন দরকার নেই। আচ্ছা দ্রব্য, তাহলে বলছে দেখো স্পিনোজা তাহলে দ্রব্যের সংজ্ঞা কি বলেছেন, দ্রব্য নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর উপর নির্ভর করে না। ওটাও বলেছিল না, বলে নাই, ডেকার্ট বলেছিল কি বলে নাই, একই কথা বলেছিল। কেন বলো তো, ডেকার্ট ঈশ্বরকে বিশ্বাস করেছিল না করে নাই, স্পিনোজা করে কি করে না, একই কথা বলবে না, অন্য কথা বলবে, একই কথাই তো বলবে। কিন্তু যখন জড়দ্রব্যের কথা বলা হবে, আত্মা বা মনের কথা বলা হবে, তখন স্পিনোজা অন্য কথা বলবে, কারণ ওগুলোকে ও মানে না। দেখো না, ওর মতে একটাই দ্রব্য, তার নাম হচ্ছে কি ঈশ্বর। বলে কিছু অসুবিধা হচ্ছে, হলেও বলি না। তারপর 2 নম্বর বলছে দ্রব্যকে নিজের সাহায্যে কি যায় বোঝা যায়, নিজের সাহায্যে। মানে দেখো যে ঈশ্বরে বিশ্বাসী, আমরা তার ঘাড়ে ধরে দেখাতে পারবো না এটা ঈশ্বর, আমি মানলেই ঈশ্বর, না মানলেই ঈশ্বর নেই, সেই হিসাবে বলছি নিজেকে জানা যায়। তাহলে এটা ছিল দ্রব্যের সংজ্ঞা, অসংখ্য সংজ্ঞা আছে, আমি যা শুধুমাত্র দুটো ধরেছি। আর কি কি জানবো আমরা, কে সর্বেশ্বরবাদ, ঈশ্বর পাগলা দার্শনিক, অদ্বৈতবাদী। আর একটা নাম আছে সর্বেশ্বরবাদ। হ্যাঁ, তাহলে সর্বেশ্বর কেন, সবকিছুতে ঈশ্বর, ঈশ্বর পাগলা, ঈশ্বর ছাড়া কিছু আলোচনা করে না, ওই জন্য ঈশ্বর পাগলা দার্শনিক বলা হয়। অদ্বৈতবাদী মানে আর তো কেন দুটো ভাগ নাই দ্রব্যের, একটাই, সেই নৌকে অদ্বৈতবাদী। তাহলে কতগুলো প্রশ্ন হয়ে গেল, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, বুদ্ধিবাদী একটা এমসিকিউ, এখানে দুটো মিলিয়ে একটা এমসিকিউ। এখানে আবার আছে আধুনিক দার্শনিক, কোন ধরনের দার্শনিক, আধুনিক দার্শনিক। 4-5টা প্রশ্ন হলো কি হলো না, হলো। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, লিখে নাও। এরপর চলে আসছি আমরা কি দ্রব্যের কি প্রকারভেদ। তাহলে কয়টা দ্রব্য স্বীকার করেছে, একটাই দ্রব্য স্বীকার করেছে। আচ্ছা ওই বাবা দ্রব্যর সম্পর্কে যে আলোচনা করেছে তার গ্রন্থ থাকবে কি থাকবে না, থাকবে। সেই গ্রন্থ নাম কি, এথিক্স। কি লেখা আছে, এথিক্স গ্রন্থে। এরপর চলে আসছি স্পিনোজার মত, গুরুত্বপূর্ণ মত, দ্রব্য হলো এমন কিছু যা স্বনির্ভর এবং যার অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না। এরপর চলে আসছে দেখো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কাউরির সঙ্গে নাই। আমি দুটো প্রশ্ন বলেছি, এমসিকিউ আসবেই, হয় কাকে ঈশ্বর পাগলা দার্শনিক বলা হয়, অথবা বলবে জড়দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই উক্তিটি কার, অথবা স্পিনোজা দেওয়া সমীকরণটি হলো, এটা সমীকরণ তো, সমান আছে মানে তো সমীকরণ, জড়দ্রব্য সমান ঈশ্বর সমান
প্রকৃতি। এরপর 3 নম্বর আছে ঈশ্বরই একমাত্র স্বয়ং সম্পূর্ণ দ্রব্য, এটা স্পিনোজা ছাড়া আর কেউ বলে নাই। এই কথাটা ঈশ্বর ই হর্ষই যোগ করা আছে, জামাটা আমার, জামাটা আমারই, দুটো কথা কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে ঈশ্বর ই যদি বলতো ঈশ্বর একমাত্র স্বয়ং সম্পূর্ণ, কথা কিন্তু অন্যরকম হতো, মানে আরো কাউকে মেনশন করতো। যেহেতু ঈশ্বরই করে দিয়েছে তাহলে ঈশ্বরই একমাত্র স্বয়ং সম্পূর্ণ দ্রব্য, তার মানে আর কোনো স্বয়ং সম্পূর্ণ দ্রব্য নেই। প্রথমে কি লেখা আছে? আধুনিক দার্শনিক লাইবনিজের মতে দ্রব্য। দেখো এই বানানগুলো না অন্য জায়গায় অন্য কিছু থাকতে পারে, অন্য জায়গায় লাইবনিজ থাকতে পারে। দেখাতে বানানটা অনেক জায়গায় ডয়েকার কয়াকাত, ওই নিয়ে মারামারি গুতাগুতি করবে না। দেখবে অনেক জায়গায় দেখবে পুজো পার্বণ করতে গিয়ে তুমি এইভাবে প্রণাম করলে না এইভাবে প্রণাম করলে না এইভাবে, ওইটা মেটার নয়। তুমি অন্তরের ভিতরে সঠিক বন্দনা করলে কিনা ওটা মেন পার্ট। যেমন ইসলামে দেখবে নামাজ পড়তে কে বলে এইভাবে দাঁড়াবে, কে বলবে এইভাবে দাঁড়াবে, কে বলে কানে হাত দিবে, কে বলবে এইগুলো কোনো ফ্যাক্টই নয়। সেম এখানে বানান নিয়ে ফ্যাক্ট নয়, তুমি বুঝতে পেরেছো এটাই বড় কথা, ব্যাস। যে হ্যাঁ এটা এই, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু থাকতে পারে না, বলে দেওয়া ভালো। অনেকদিন আবার কি করে পরীক্ষা হলে যা সালা পড়েছিলাম ডেকাত, চলে এসেছি দেকাত, এই গাধা, ওইটা তো একই থাকবে, ইংরেজি স্পেলিংটা কি থাকবে? একই থাকবে। এরপরে আমরা বাবাকে, আচ্ছা উনি কি দার্শনিক? বুদ্ধিবাদী দার্শনিক। বাবা তোমার মতে দ্রব্য কি? জিজ্ঞাসা করবো কি করবো না? করেছি। বাবা উত্তর দিচ্ছে দ্রব্যের সংজ্ঞা, বলছে দ্রব্যের অস্তিত্ব অন্য কিছুর উপর নির্ভর করে না এবং দ্রব্য স্বাধীনভাবে ক্রিয়া করতে কি সক্ষম। কিভাবে? স্বাধীনভাবে। 2 নম্বর হচ্ছে দ্রব্যের কোনো অংশ নেই, এই কথা কি বলেছে? লাইবনিজ, দ্রব্যের কোনো অংশ নেই তাই এর উৎপত্তি ও বিনাশ হয় না। কতগুলো দ্রব্য? অসংখ্য। 3 জনে 3 রকম পেলাম তো। দেখাতের মধ্যে দ্রব্য করা ছিল, দেখো পড়া মুখস্থ হয়ে যাবে। 3টে কি কি ছিল? আত্মা বা মন, জড়দ্রব্য, ঈশ্বর। তার মধ্যে আবার ভাগ করে দেওয়া হয়েছিল নিরপেক্ষ আর কি সাপেক্ষ। তারপর কোন বাবাকে বললাম? স্পিনোজা। স্পিনোজার মধ্যে দ্রব্য করা ছিল একটাই। তারপর কোন বাবা এলো? লাইবনিজ। লাইবনিজের মধ্যে ঈশ্বর করা, দ্রব্য কয়টি? দ্রব্য হচ্ছে অসংখ্য। আচ্ছা প্রত্যেক বাবার একটা করে সুর নাম ছিল তো, কেউ সর্বেশ্বরবাদী, কেউ অদ্বৈতবাদী, কেউ দ্বৈতবাদী। এই বাবারও দেখো কিছু সুর নাম আছে। সুর নামগুলো কি কি? এই যে মনাড, বারবার মনাডের নাম আসা মানেই, বা চিত পরমাণু, চিত পরমাণু বা মনাড এলেই জানবে কার নাম এটা? লাইবনিজ। কিচ্ছু ভাবা দরকার নাই, কারণ একমাত্র লাইবনিজ ছাড়া কেউ মনাড তত্ত্ব বা চিত পরমাণুর কথা বলেই না। মনে থাকবে, ব্রেনে অ্যাক্টিভ করে নাও। বারবার ঈশ্বরকে প্রেসার দেওয়া মানে কে? স্পিনোজা। কারণ হচ্ছে ঈশ্বর পাগলা কি দার্শনিক। আরে পড়া মুখস্থ করেন আমার সঙ্গে থেকে দেখে, হয়েছে? তাহলে মনাডগুলি গবাক্ষহীন, মনাড বা চিত পরমাণু। তাহলে পরমাণু, অণু, চিত পরমাণু, মনাড, গবাক্ষহীন, এই শব্দগুলো একমাত্র কার সঙ্গে যুক্ত? এই বাবার সঙ্গে যুক্ত। যেহেতু আমাদের এমসিকিউ আছে না, তাহলে আমাকে এমসিকিউর মধ্যে তো পড়তে হবে। এরপর দ্রব্যের সংখ্যা হয়ে গেল অসংখ্য, তাহলে পরীক্ষা আসতে পারে। এরপর চলে যাবো আমরা বাবা যে গ্রন্থ রেখেছিল সেই গ্রন্থটার নাম কি? কি লেখা আছে? লাইবনিজ তার দ্রব্য তত্ত্বের ব্যাখ্যার প্রধানত কোথায় দিয়েছে? মোনাডোলজি, তাই তো। আর কি আছে? ডিসকোর্স অন মেটাফিজিক্স। এই দুটি দার্শনিক গ্রন্থে কি করেছেন? উল্লেখ করেছেন। বানানগুলো বাংলাতেও থাকতে পারে আবার ইংরেজিতেও থাকতে পারে। এরপর চলে যাবো লাইবনিজের কিছু বিখ্যাত উক্তি কি সম্পর্কে? দ্রব্য সম্পর্কে। দেখো মনাড বা ওই কথাটা দেখো বারবার থেকে যাবে। দেখো দ্রব্য হলো এমন একটি সত্তা যার মাধ্যমে ক্রিয়ার অন্তর্নিহিত শক্তি বিদ্যমান। তাহলে শক্তি বিদ্যমান কথাটা আমি এখানে বলেছি, দেখো অংশ নেই, শক্তি বিদ্যমান, এই কথাগুলো কার মধ্যে থাকবে? একমাত্র লাইবনিজের মধ্যে থাকবে। এইদিকে মনোযোগ দে, লাইবনিজের মধ্যে থাকবে। তারপরে হচ্ছে এখানে একটু এই দোয়াটা হবে না, মিস্টেক হয়ে গিয়া। 2 নম্বর জগৎ অসংখ্য, অসংখ্য, অসংখ্য মিলছে, তার মানে কে? লাইবনিজ। জগৎ অসংখ্য মোনাড বা আত্মিক কণার সমষ্টি। আত্মিক কণার মানে পরমাণু বলো না, মোনাড মানে কি বললাম একটু আগে? পরমাণু বলো না। আত্মিক কণার সমষ্টি, তার প্রতিটি মোনাডই একটি স্বতন্ত্র কি দ্রব্য। স্বতন্ত্র মানে হচ্ছে কি? স্বাধীন, ঠিক আছে। আর 3 নম্বর দেখো কি আছে? দ্রব্য মূলত গতিশীল শক্তি বা ক্রিয়াশীলতার কেন্দ্র। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা 3টে দার্শনিকের মতামত বললাম কি সম্পর্কে? দ্রব্য সম্পর্কে। সে কে কে? প্রথমে হচ্ছে স্পিনোজা। স্পিনোজার কি কি বলেছি? সরি, প্রথমে বলেছি ডেকার্ত। তাহলে ডেকার্তের মধ্যে প্রথমে কি ছিল? ডেকার্তের দেওয়া দ্রব্যের সংজ্ঞা। তারপরে ডেকার্তের ছবি ছিল। ডেকার্ত বুদ্ধিবাদী, সেটা পড়েছি। ডেকার্তের মতে দ্রব্য কয়টি কি কি পড়েছি। তারপরে ছিল ডেকার্ত কি কি নামে পরিচিত, কোন গ্রন্থে দ্রব্য সম্পর্কে আলোচনা করছে এবং দ্রব্যের কয়েকটা উক্তি। এইভাবে ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ 3 জনকে বিস্তারিত পড়ানো হলো।